তিরু, এবার কিন্তু মারবো আমি। কি শুরু করেছিস এসব? অরুণ চলে যাচ্ছে, কই ওকে একটু ভালো মন্দ রেঁধে খাওয়াবো, তা না ইচ্ছে মতন বিরক্ত করা শুরু করেছিস। তুই কি চাস তোকে এখন জামাইয়ের সামনে ঠাস করে গালে চড় লাগায়? ছোট বাচ্চাদের মতন ঠোঁট ফুলালো তিরু। অভিমান হলো তার। মা সারাক্ষণ কেন অরণ অরণ করতে থাকে? একবার তো তার দিকে একটু ধ্যান দিতে পারে নাকি? চার্জারের জন্য তানহাকে আর ডাকলো না ও, নিজের মতো খুঁজতে লাগলো। কারণ এখন তানহাকে ডাকা মানে বিপদ, ভারী বিপদ। দেখা যাবে মা এসে সত্যি সত্যি গালে চড় মেরে দিল, তাও অরণের সামনে। কি ভয়াবহ লজ্জার ব্যাপার হবে তখন। ছি! হাত থেকে চায়ের কাপ নামিয়ে টেবিলে রেখে দিল অরণ। তিরুর চেহারা দেখে হাসি পাচ্ছে। মেয়েটা এত বড়, তবুও যেন মাঝে মধ্যে বাচ্চা হয়ে পড়ে। তবে এই বাচ্চামো কেবল তার এবং তানহার সামনেই সীমাবদ্ধ। বাহিরে সে একজন পূর্ণবয়স্ক বুঝদার নারী। মানুষ কখনোই সম্পূর্ণ বড় হয় না। তার কিছু না কিছু শিশুসুলভ আচরণ ভেতরে রয়েই যায়, যা সে কেবল নিজের প্রিয় মানুষের কাছে উজাড় করে দেয়। সকাল হতে সে তিরুর চঞ্চলতা নীরব দর্শকের মতোই দর্শন করছিল। তিরুটা এমনই, আসার সময়ও খেয়াল করেছে। কোথাও যেতে হবে শুনলে অস্থির হয়ে পড়ে কেমন। আনন্দে নাকি তার অন্য কোনো কারণ জানা নেই। হাতের কাছে সবকিছু থাকলেও নেই নেই বলে চেঁচিয়ে বাড়ি মাথায় তুলে ফেলে মেয়েটা। অরণ তিরুর নিকট এগোলো, সন্নিকটে দাঁড়িয়ে মিহি গলায় শুধালো, আমি হেল্প করব ব্যাগ প্যাক করতে। তিরু চট করে উত্তর দিল, দরকার নেই সরুন, মা দেখলে আবার আমায় বকবে। তার আদরের জামাইকে কাজে লাগিয়ে দিয়েছি আমি। ব্যস্ত তিরুকে পেছন হতে জড়িয়ে ধরল অরণ। কাঁধে থুতনি রেখে শীতল গলায় বলে উঠল, রাগ করে না তিরু, মায়ের রাগ করাটা স্বাভাবিক না বলো? কতবার মাকে ডেকেছো তুমি চিন্তা করেছো? জিনিসপত্র আশেপাশে রয়েছে, মা সব কিছু গুছিয়ে রেখে গিয়েছে। হয়তো তোমার নড়াচড়ায় কোনো কিছু একটু এদিক সেদিক সরে গিয়েছে। তুমি ধৈর্য ধরে ঠিক মতো খুঁজলেই তো পেয়ে যাবে। বারবার মাকে ডেকে বিরক্ত কেন করছো? স্থির হলো তিরু। অন্তরালে যে উথাল পাতাল ঝড় চলছে, তার তা বোঝাবে কি করে সে? তানহা যাচ্ছে না প্যারিস, কঠোর গলায় নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে সে। মাকে একবার না দুবার না বারংবার বুঝিয়েছে তিরু। অরণ, কাজ হয়নি। তানহার এক কথা, সে তার স্বামীর ঘর, বাবা মায়ের স্মৃতি লেগে থাকা গ্রাম থেকে বেরোবে না। তানহার আর বাঁচবেই বা কদিন? শেষ নিঃশ্বাসটা জন্মভূমির মাটিতেই ফেলতে চায়, এসবই বলেছিলেন তিনি। ওরা দুজন ক্লান্ত, এদিকে যাওয়ার দিনও ফুরিয়ে এসেছে। মা যাবে না সাথে ভাবতেই তো পীড়াদায়ক শূন্যতা তাকে আষ্টে পৃষ্ঠে জাপড়ে ধরেছে। তানহা তার মতোই জেদি। তিনি একবার যা সিদ্ধান্ত নিয়েছেন তাতেই শেষ পর্যন্ত অটল থাকবেন, তা বেশ ভালো করেই জানে ও। তিরু তপ্ত শ্বাস ফেলল, চোখ দুটো বুজে পেছনে দাঁড়িয়ে থাকা অরণকে বুকে পিঠ এলিয়ে দিল। ক্লান্ত লাগছে, ভীষণ ক্লান্ত। ও বেশ নিম্নস্বরে শুধালো, মা যাচ্ছে না, এটা আমায় কতটা যন্ত্রণা দিচ্ছে তুমি কি জানো অরণ? 13 বার। এই নিয়ে 13 বার একই প্রশ্ন একই আঙ্গিকে জিজ্ঞেস করলো তিরু। অরণ প্রতিবার বেশ বুঝিয়ে শুনিয়ে তিরুকে শান্ত করে এই প্রশ্নের প্রত্যুত্তরে, কিন্তু এবার করল না। তিরুটাকে শক্ত করে জড়িয়ে ধরে রইল। অরণের মৌনতা পালন দেখে তিরু পুনরায় বলল, সবসময় নতুন কোনো জায়গায় যেতে হলে আমি আনন্দের ছোটাছুটি অস্থিরতা তৈরি করতাম নিজের মাঝে, কিন্তু এবার এই বিষয়টা ভিন্ন। এবার অস্থিরতা তৈরি হয়েছে আসন্ন শূন্যতার হাহাকার অনুভব করে। বাঁধন হালকা হয়ে এলো। অরণ পেছন হতে এসে সামনে দাঁড়িয়ে তিরুর গাল নিজের রুক্ষ হাতের মাঝে নিয়ে ভরসা দিল, আমরা ফিরে আসব। তুমি চাইলে একেবারে জন্য আমরা এখানে ফিরে আসব। বলো তুমি কি চাও? তিরুর চক্ষুদয়ে দ্বিধার প্রলেপ, গভীর মনে ভাবনায় মত্ত হলো ও। অরণ তার দ্বিধার প্রহরে ভাটা দিয়ে বলল, যাই চাও না কেন তুমি তো বুঝতেই পারছো তিরু, আমাদের ওখানে এখন যাওয়াটা কতটা গুরুত্বপূর্ণ। অন্তত পক্ষে ভালোভাবে ফিরে আসার জন্য হলেও আমাদের এখন যেতে হবে। জানি যেতে নিষেধ নেই তোমার, কিন্তু এভাবে মন খারাপ করে থেকো না, আমার নিজেকে অপরাধী মনে হয়। তিরু ঘন ঘন মাথা নাড়ল। আচানক সে অরণের বুকে মাথা রেখে আবদার করল, আমাকে একটু জড়িয়ে ধরবে? আমার একটু শান্তি প্রয়োজন, একটুখানি মানসিক শান্তি। বিদায় বেলায় মায়ের অভিমানটুকু যেন আর ধরে রাখা হলো না।
তিরু ভেবেছিল যাওয়ার আগে মায়ের দিকে ফিরেও তাকাবে না, অথচ পুরো রাস্তা জুড়ে তানহাকে শক্ত করে জড়িয়ে ধরেছিল। তানহা ঘন ঘন মাথায় হাত বুলিয়ে এটা সেটা বলে মেয়ের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছিলেন, কিন্তু তার সকল চেষ্টা বিফলে গিয়েছে। তিরুটা বারংবার তার সাথে যাওয়ার আবদার জুড়েছিল। জেদ করে পড়ে রইলে তো দেখো তুমি, আমি তোমার কাছে ফিরে আসব, অবশ্যই আসব। তিরু কথা শেষ করে অন্যদিকে তাকিয়ে রইল। তারা অপেক্ষা করছে তনুর জন্য। তনু যাচ্ছে না তাদের সাথে। এত অল্প সময়ে ভিসা পাসপোর্ট সংগ্রহ করা অসম্ভব প্রায়। তাছাড়া যাবতীয় কাগজপত্রও নেই, ভিসা পাসপোর্ট তৈরি করা তাই অসম্ভব। সে আপাতত তানহার সাথেই থাকবে। সবকিছু গুছিয়ে নেওয়া হয়ে গেলে তনুও চলে যাবে অরণের কাছে। কিয়ৎক্ষণ পর তনু এলো। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে ও, পায়ে মারাত্মক আঘাত পেয়েছিল। অন্তিক তাকে হেঁটে আসতে সাহায্য করছে। অরণ এগোলো, কাছে গিয়ে নম্র সুরে বলে উঠল, আপা তোকে আসতে বারণ করেছিলাম, ডাক্তার দেখিয়ে সোজা বাড়ি চলে গেলেই পারতি। তোর কষ্ট হয়েছে না খুব? তনু অরণের গালে হাত রাখলো, মৃদু হেসে বলল, একদমই না, একটুও কষ্ট হচ্ছে না। তোকে আবার কবে না কবে দেখবো, তাই এলাম। সাবধানে থাকিস তিরু, আর নিজের খেয়াল রাখিস। মন মরা তিরুকে দেখে তনু পুনরায় বলল, তিরু কি আন্টির না যাওয়ার ব্যাপারে এখনো মন খারাপ করে আছে? অরণ শ্বাস ফেলল। হ্যাঁ হ্যাঁ, কি করবো বলতো, এত করে বোঝালাম। মন খারাপ করাটাই স্বাভাবিক, বুঝিয়ে লাভ হবে না। তিরু এগিয়ে এসে তনুকে জড়িয়ে ধরে বলল, তোমায় খুব বেশি মনে পড়বে আপা। আমারও খুব মনে পড়বে তোমায়। এত অল্প সময়ে এতটা কাছের কেউ হয়ে গেছো। তুমি চলে যাবে ভাবতেই খারাপ লাগছে। নিজের খেয়াল রেখো কিন্তু। আমাদের হয়তো শীঘ্রই দেখা হবে। জলদি চলে আসো আর নিজের খেয়াল রেখো। সময় ফুরিয়ে এসেছে। তিরু, অন্তিক, অরণ শেষবারের মতন বিদায় নিয়ে ভেতরে চলে যায়। তানহার আখিদয় সিক্ত হয়ে উঠেছে। তনু তার কাঁধে হাত রাখল। ক্রমেই চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল ওরা তিনজন। প্যারিসে এখন বসন্তকাল। বসন্তের সুবাস ছড়িয়ে পড়েছে আনাচে কানাচে। চোখ ধাঁধানো সৌন্দর্যে মণ্ডিত প্যারিসকে দেখে তিরুর বক্ষস্থলে আনন্দের ঢেউ ওঠে। রাস্তার চারপাশ দিয়ে যেতে যেতে তিরু দেখে পরিবর্তিত প্যারিসকে। এই শহরে কখনো একই রূপে দীর্ঘস্থায়ী হয় না। সময়ের সাথে সাথে নিজের রূপ পাল্টায় এই শহর। ঠিক তার মতন না, সময়ের সাথে সাথে তার নিজেরও বিরাট পরিবর্তন এসেছে। এক সময় ভীরু ভীরু একদিন চট করে বড় হয়ে গেছে, ভয়কে জয় করতে শিখে গেছে। পৃথিবীর সমস্যাগুলোর সাথে খাপ খাইয়ে নিয়ে লড়াই করতে শিখেছে। স্বপ্ন পূরণের জন্য এশিয়া থেকে ইউরোপে পাড়ি দিয়েছে। শেষে নিজের পায়ে দাঁড়িয়েছে। জীবনের বিশাল এক যুদ্ধ এর ময়দানে জয়লাভ করেছে। 28টা বসন্ত পার করেছে সুখ দুঃখ বিজয় হার নিয়ে। এক্ষেত্রে বলা বাহুল্য তার জয়লাভের হার বেশি নয় কি? নিজের দেশের অজপরাগা থেকে আজ ইউরোপের এক বিলাসবহুল দেশ ফ্রান্সের রাজধানী প্যারিসে সে তার ছোটখাটো এক আসন তৈরি করে নিয়েছে। নিজের পরিচয় গড়েছে, নিজের ক্যারিয়ার গড়েছে, মায়ের স্বপ্ন পূরণ করেছে। এতটুকুই তো কত। ছোটবেলায় সে পৃথিবীর আনাচে কানাচে ঘোরার স্বপ্ন দেখত। তবে স্বপ্নের দ্বার প্রান্তে এসে স্বপ্ন পূরণের ইচ্ছেটাই যেন মারা পড়ল। কখনোই সংসারের আঁচলে বাঁধা পড়ার ইচ্ছে না থাকা মেয়েটাকেই দিনকে দিন হয়ে উঠেছে পাক্কা সংসারী নারী। এর জন্য দায়ী অরণ। তিরুর সকল স্বপ্ন, আহ্লাদ, ভালোবাসা, ভালো লাগা, আবদার এখন অরণ। অরণ এবং মা ব্যতীত পৃথিবীর সব কিছু আপাতত ফিকে তার নিকট। কোনো মানুষের প্রতি এতটা দুর্বল হয়ে পড়া অপছন্দ ছিল তার। কারণ তানহা। বাবার প্রতি মা ভীষণ রকমের দুর্বল ছিল, যার দরুন বাবার মৃত্যু এর পর তিনি ভীষণ ভেঙে পড়েছিলেন। তবুও তিরুয়ের জন্য নিজেকে সময়ের তালে গড়ে নিয়েছেন শক্ত করে। তিরু মায়ের মতো শক্ত নয়। প্রিয় মানুষের প্রস্থান তার পক্ষে মেনে নেওয়া সম্ভব হতো না। তাই তো নিজেকে ছাড়া অন্য কাউকে অত্যন্ত গভীরভাবে অন্তরালে ঠাঁই দেয়া তার অপছন্দ ছিল। কিন্তু তাই তো হয়ে গেল মনের অজান্তে, অনিচ্ছায়। তিরুর দীর্ঘ শ্বাসে ধ্যান ছুটল অরণের
ও মাথা নিচু করে তাকালো তিরুর পানে, ভ্রুকুটি কুঁচকে প্রশ্ন ছুড়ল। কি হলো আবার তোমার? একা একা কি ভেবে দীর্ঘশ্বাস ফেলছো? তিরু উদাস গলায় জবাব দিল। ভাবছি তো অনেক কিছুই। আমাকে বলা যায়? যায়, অবশ্যই যায়, তোমাকেই তো বলতে হবে। শোনো, আমি ঠিক করেছি আমিও তোমার সঙ্গে এই রেস্টুরেন্টে কাজ করব। কোম্পানির জব আমার আর ভালো লাগছে না। আমাকে বরং তুমি তোমার রেস্টুরেন্টে ওয়েটার বানিয়ে দাও, ভালো হবে না? খুবই বাজে হবে। যেখানে আছো ভালো আছো, এসব উল্টাপাল্টা চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। কাস্টার্ড বানানো শেষ। অরণ হ্যান্ড গ্লাভসগুলো খুলে রেখে কিচেনের অ্যাপ্রনটা খুলে রাখলো। হাতের কাজ শেষ হতে না হতেই তার উপর অতর্কিত হামলা চালালো তিরু। কলার টেনে তাকে নিচু করে নিয়ে বলল। কেন, কি সমস্যা? আমি আশেপাশে থাকলে ভালো লাগবে না তোমার? কাজের পাশাপাশি আমি তোমাকেও টাইম দিতে পারবো না। ওর সাথে রোম্যান্স করার এক্সট্রা টাইম পেলে আবার একজন ওয়েটারের খরচও কমলো। এক ঢিলে দুই পাখি। এত দারুণ একটা অফার হাতছাড়া করছো কেন, গাধা তুমি? অফার সীমিত সময়ের জন্য কিন্তু। অরণ সন্তর্পণে তিরুর হাত ছাড়িয়ে নিল, মৃদু হেসে শুধালো। আমার এতটাও খারাপ দিন আসেনি যে বউকে ওয়েটার বানিয়ে রেস্টুরেন্ট চালাবো। তবে যদি আমার কোনো কোম্পানি হতো তবে আমি তোমায় নিজের অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নিজের কাছে বেঁধে রাখতাম। তবে ওয়েটার বা যাই বলো না কেন, এই কাজে আমি সায় দিতে পারছি না। তুমি উচ্চশিক্ষিত তিরু, কেন নিজের মূল্যবান সময় এই রেস্টুরেন্টে অপচয় করবে? এখানে কেউ শখের বসে কাজ করতে আসে না, সবাই বাধ্য হয়ে কাজ করে। আর রইল রোম্যান্স। কথার মাঝে কিয়ৎ বিরতি নিল অরণ। তিরু ভ্রু কুচকায়। অরণ তার বাহু ধরে টান দিয়ে সন্নিকটে নিয়ে আসে, কানের ওপর নরম অধর জোরে স্থাপিত করে শীতল কণ্ঠে শুধায়। আমার স্বল্প সময়ের স্পর্শেই তো তুমি দুর্বল হয়ে যাও। এখন যদি সারা দিন যাবৎ রোম্যান্স করতে থাকি তাহলে তো শাশুড়ি মা আমার নামে মার্ডারের কেস দিয়ে দিবে। সাংঘাতিক ব্যাপার না বলো? তিরু কাঁপল। তীর তীর করে কাঁপা ঠোঁট দুটো বেশ কড়া কথা শোনাতে চাইল অরণকে, তবে সে ভারী টের পেল অরণের এই গা শিরশির করা চাহনির জন্য সে এখন টু শব্দটি করতে পারবে না। এর চেয়ে এই স্থান ত্যাগ করাই শ্রেয়। তিরু বল প্রয়োগ করে অরণকে ধাক্কা দিয়ে দ্রুত পদে এই অস্বস্তিকর পরিবেশ থেকে ছুটে পালালো। অরণ হাসল। লাজুক তিরুর লজ্জা পাওয়ার মুহূর্তটুকু এতটা সুন্দর কেন? তিরুর পৃথিবী লণ্ডভণ্ড। চোখের সামনে দৃশ্যগুলো দেখে বুকে জ্বালা শুরু হয়েছে তারা। চক্ষু যুগল অশ্রুতে টইটুম্বুর। তার পাতলা অধর জোড়া তীর করে কাঁপছে। পাশেই তিরুর কোমল হাত শক্ত করে চেপে ধরে দাঁড়িয়েছিল অরণ। তিরুর অস্বাভাবিক হাল দেখে ও অন্তরালে কিয়ৎ হাসল। তিরুর আনন্দের পরিমাণ অনুভূত করতে পেরে ভীষণ শান্তি পেল। ঠিক এতটুকু আনন্দ নিজ চোখে পরখ করার জন্যই তো এত পরিশ্রম, এতটা কঠোর চেষ্টা তার। পৃথিবীর একান্ত আপন ভরসার মানুষ, শান্তিদাতা ব্যক্তি এখন কেবল তো তিরুই। মেয়েটার প্রশান্তি দেখলে এত আনন্দ লাগে। পরক্ষণে নিজের দৃষ্টি হটালো অরণ। তাকালো তিরুকে প্রশান্তি দেয়া মাধ্যমের পানে। সবুজে আচ্ছাদিত বিশালাকার পর্বত, সফেদ রঙের আকাশটা যেন গা এলিয়ে দিয়েছে পাহাড়ের বুকে। মৃদুমন্দ বাতাস বইছে, বাতাসে বুনো ফুলের মাদক মাদক ঘ্রাণ। গোধূলি বেলা হওয়াতে আলোর তীব্রতা কমে এসেছে অনেকটা। অন্তরিক্ষে লালচে রঙেরা এলোপাথারি আঁচড় কেটে রেখেছে। পশ্চিম আকাশে বৃহদাকার সূর্যটা গা এলিয়ে দিয়েছে প্রায়। হলদে লালাব আভায় দুটি ছড়াচ্ছে তেজ নিয়ে। নাম না জানা এক ঝাঁক শুভ্র পাখি ছুটছে নীড়ে ফেরার তাড়নায়। বিশাল পাহাড় সবুজ রঙা লতা পাতায় নিজেকে আষ্টে পৃষ্ঠে মুড়িয়ে রেখেছে। বৃষ্টি হয়নি, তবুও কোথা হতে সোদা মাটির গন্ধ নাকে এসে বাড়ি খাচ্ছে প্রবল বেগে। চোখের সামনে যে ক্ষুদ্র একটা স্বর্গরাজ্য। চোখ পড়লে প্রকৃতির রূপ দর্শন করে চোখে জ্বলুনি শুরু হয়। চোখের পল্লব পড়ে না, মানুষ কেবল স্থির হয়ে বিমুগ্ধ দৃষ্টিতে পরখ করে প্রকৃতির সৌন্দর্যের লীলা খেলা। চারদিকে কোলাহল, অনেক পর্যটক এসে ভিড় জমিয়েছে সূর্য ডোবার দৃশ্য দেখতে। আধার হওয়ার পূর্বেই এখান থেকে প্রস্থান প্রয়োজন। অরণ পাশে তাকালো। তিরু তার কাঁধে মাথা রেখে সামনে দৃষ্টি ফেলে দিয়েছে। অরণের ইচ্ছে করছিল না তিরুর ধ্যান ভাঙানোর, কিন্তু সন্ধ্যা নামবে যে কোনো সময়।
আধার হয়ে গেলে পাহাড় ছেড়ে হোটেলে ফেরাটা বড় দুষ্কর হয়ে উঠবে। সে ধীর গলায় তিরুকে ডাকলো। তিরু, তিরু। কিয়ত কেঁপে তিরু মাথা উঁচু করে তাকালো, জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমাদের ফিরতে হবে তিরু। দেখো সন্ধ্যা নামতে আর বেশি দেরি নেই। সবাই চলে যাচ্ছে, ওদের সাথে আমাদেরও প্রয়োজন। আমরা তো আর এখানকার স্থানীয় না, পথ চিনতে অসুবিধা হবে। প্রাপ্তবয়স্ক তিরুর হঠাৎ 12-13 বছরের কিশোরদের ন্যায় জেদ ধরতে মন চাইল, কিন্তু তা কি আর সম্ভব? এখন ফেরা আসলেই জরুরি। ও নিম্ন কণ্ঠে আওড়ালো, চলো যাই। অরণ তিরুর হাত ভীষণ কোমলভাবে আঁকড়ে ধরে হাঁটা শুরু করলো। আশপাশ হতে সম্পূর্ণভাবে ধ্যান হটিয়ে নিয়েছে তিরু। অরণের মুখবয়বে এখন দৃষ্টি তার। আর 5টা সাধারণ বাঙালি পুরুষের মতোই অরণ দেখতে, তেমন কোনো বিশেষত্ব নেই তার চেহারায়। হলিউডের নায়কদের মতো দেখতে দারুণ সুন্দরও না, রূপকথার রাজকুমারের মতো দেখতে আকর্ষণীয় না। অরণের এই সাধারণ চেহারায় তিরুর হৃদয়কে হিম শীতল করার অসাধারণ এক দৈবশক্তি রয়েছে। রয়েছে আকর্ষণ করার মতো চমৎকার ব্যক্তিত্ব। নারীদের সৌন্দর্য তার নমনীয়তাতে হলে পুরুষের আসল সৌন্দর্য লুকায়িত থাকে তাদের ব্যক্তিত্বে। অরণের সাথে তিরু পাড়ি দিয়েছে অনেকগুলো বছর। আজ তার বয়স ঠেকেছে 32-এর কোঠায়। তিরুর সুন্দর সময়গুলোর সাক্ষী অরণ। দুঃখের সময় ঢাল হয়ে দাঁড়িয়ে কি দারুণ আগলে রাখে তাকে। এই যে এদেশ ওদেশ ঘুরে বেড়ানোর স্বপ্ন তার, তা পূরণ করতে তো অরণই সহযোগিতা করেছে। বয়স কেবল 32-এর কোঠায় থাকাকালীনও পৃথিবীর 7টি দেশে নিজেদের পদচিহ্ন ফেলে এসেছে। এই অসম্ভব সম্ভব হয়েছে অরণের জন্য। লোকটা পাশে না থাকলে হয়তো দেশের বাহিরে পা রাখার দুঃসাহসটা ওর আর করা হতো না। ওর সব স্বপ্ন পূরণে তার থেকেও যেন অরণের দ্বিগুণ চেষ্টা, দ্বিগুণ আগ্রহ। এই যে সে আজ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের পেছনে অনুপ্রেরণা এবং সফলতার গল্প বলা হলে সর্বপ্রথম উঠে আসবে তানহা এবং অরণের নাম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার স্বপ্ন তার ছোট থেকেই, যা 30-এ পা দিতে পূর্ণ হয়েছে। বিশ্ববিদ্যালয়ে চাকরি করার পেছনে তার শ্রম, মেধা ও কঠোর পরিশ্রম ছিল। তবে সেই রাতগুলো যখন তিরু ভেঙে পড়ত, এই ভেবে হবে না তার দ্বারা সে ব্যর্থ, কিংবা একাধিক বিশ্ববিদ্যালয়ে আবেদনের পর ব্যর্থতার গল্পগুলো, তখন মানসিকভাবে ভেঙে পড়ার পর মনকে শক্ত করতে, নতুন করে স্বপ্ন দেখতে সহায়তা করেছে অরণ, তানহা। অতঃপর পছন্দের দেশগুলোয় চষে বেড়ানোর গল্পটা, এর কৃতিত্ব অবশ্যই অরণকেই দিতে হবে। সাংসারিক মনোভাব আসার পর তিরু অরণকে একা ফেলে কিংবা একা একা কোথাও যাওয়ার সাহস করত না। একা দাপিয়ে বেড়াবো, সেই সাহসটা কোথায় যেন হারিয়ে গিয়েছিল তার। শত হোক মেয়ে তো, তার নিরাপত্তা দেবে কি এই ভিন দেশে? তিরুকে একা কোথাও যেতে দেওয়ার মনোভাব ছিল না অরণের নিজেরও। মেয়েটাকে নিয়ে ও ভীষণ পসেসিভ, তাই সে চেষ্টা করেছিল যাতে দুজনেরই একান্ত সময় কাটানোর পথ হয়, পাশাপাশি তিরুটার ইচ্ছেও পূর্ণ হয়। এই তো, এরপর বাকি সব গুছিয়ে নিত কেমন কেমন করে। হ্যাঁ আম্মু, আমরা কালই ফিরে আসছি। ফোন স্পিকারে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ভেজা চুলগুলো দ্রুত হাতে তোয়ালে দ্বারা মুছে নিতে নিতে ফোনের ওপাশে চিন্তিত তানহাকে উত্তর দিল তিরু। আজ রাতই ওদের অস্ট্রেলিয়াতে শেষ রাত। কাল বেলা 12টার দিকে প্যারিসের ফ্লাইট ওদের। সাবধানে আসিস কিন্তু, তাড়াহুড়ো লাগাস না। আসতে ধীরে কাজ করিস। প্লেনে ওঠার আগে ফোন দিস। লাগেজের ওপর ভেজা তোয়ালেটা ছড়িয়ে দিয়ে তিরু খানিক হাসল। তানহা তো আর জানে না তিরু আর আগের তিরু নেই। সে বদলে গিয়েছে ভীষণ। নিজেকে তৈরি করেছে এক অন্য তিরু হিসেবে। তার এই পরিবর্তনটা এসেছে বিশ্ববিদ্যালয়ে চাকরি পাওয়ার পর। যতই হোক শিক্ষক সে, তাকে কি আর এলোমেলো হলে চলে? তানহা এখন অবধি অবশ্য তিরুর পরিবর্তনটাকে খেয়াল করেনি। সে প্যারিসে এসেছে এই তো কয়েক মাস হলো। অবশেষে এতগুলো বছর পর তাকে রাজি করানো গিয়েছে। অস্ট্রেলিয়াতে আসার 1 সপ্তাহ আগে তানহা এসেছিলেন প্যারিসে। তিরুকে কাছে পেয়েছেন একদিনের জন্য। অস্ট্রেলিয়াতে আসার পূর্বের দিন তিরুর বিশ্ববিদ্যালয় প্যারিসের শেষ প্রান্তে, বলা চলে প্যারিসের বাহিরে। তাই যেদিন প্রচুর কাজ জমে যায় সেদিনও আর বাড়ি ফেরে না, এলির সাথে মেসেই থেকে যায়। নয়তো দেখা যায় তার শেষ করতে হয় রাতে। সেখান থেকে বাসায় ফিরতে ফিরতে বিশ্ববিদ্যালয়ে আসার সময় হয়ে যায়।
তিরু ফোন হাতে নিয়ে মাকে বিদায় দিয়ে কেটে দিল। সবকিছু গোছানো শেষ, রাত পহলায় ছাড়তে হবে এই সুন্দর শহরটাকে। সে বেলকনিতে গিয়ে দাঁড়ালো। অরণ তখন শাওয়ার নিচ্ছে। তিরু বেলকনিতে গিয়ে দাঁড়ানোর কিয়ৎক্ষণ পর তার আগমন ঘটল। তিরুর অবস্থান নিশ্চিত করে সে তার নিকট গেল। তার উপস্থিতি টের পেতেই তিরু প্রশ্ন ছুড়ে দিল। খালি গায়ে ঘুরঘুর করছো কেন? জামা কাপড় নেই তোমার? নিশ্চুপ অরণ তার সম্মুখে দাঁড়ানো 30 বছর পার করা নারীটিকে দেখছে অবাক নয়নে। তার হঠাৎ মনে হলো তিরু 30-এর কোঠা ছুঁয়ে ফেললেও তার চোখে তিরু এখনো সেই 26 বছরের নারীই যেন। মেয়েটার বয়স বেড়েছে, কিন্তু চেহারার গড়ন ঠিক আগের মতোই। বয়সের ছাপ পড়েনি, সময়ের সাথে একটুও বদলায়নি মুখের আদল। সবকিছুই যেন একই রয়ে গেছে। ও হাত বাড়িয়ে তিরুকে হেঁচকা টানে নিজের সন্নিকটে নিয়ে এলো। মুখ থুবড়ে তিরু পড়ল তার বুকে। বিরক্ত হলো তিরু, কঠিন গলায় শুধালো। কি সমস্যা আপনার? অনেক অনেক সমস্যা। সব সমস্যার জন্য দায়ী তুমি। আমি আবার কি করলাম? আমার প্রাণহীন জীবনে প্রাণ দিয়েছ, বেঁচে থাকার কারণ দিয়েছ। এত কিছু দিয়ে তো লোভ লাগিয়ে দিয়েছে মেয়ে। স্বপ্ন মনে হয় সব কিছু। আমার কপালে এত সুখ লেখা ছিল। ভয় হয় তোমাকে নিয়ে। কখনো ছেড়ে যেও না। আমি সত্যি মারা যাব তবে। পায়ে ভর দিয়ে উঁচু হলো তিরু। অরণের কপালে টুপ করে চুমু বসিয়ে বলল। যতদিন বেঁচে আছি ততদিন পাশে থাকবো। চারিদিকে মৌনতা নেমে এলো। হুট করে তিরু দীর্ঘশ্বাস ফেলল, মনে মনে আওড়ালো। আপনাকে আরো অনেক কিছু দেওয়ার আছে অরণ। আপনাকে বাবার ডাক শোনানোর জন্য অধীর আগ্রহে বসে আছি। আল্লাহ তাআলা যদি একটু মুখ তুলে তাকান আমার পানে, একটু যদি রহমত করতো। সন্তান নেয়ার চেষ্টা চালাচ্ছিল তিরু, অরণ, কিন্তু কিছুতেই যেন কিছু হচ্ছিল না। ডাক্তার দেখানো হলো। তিনি আশ্বাস দিলেন তারা দুজনে সুস্থ, তবে কিছু চিকিৎসা করতে হবে। তাহলেই একদিন তারা দুজন বাবা মা হওয়ার স্বাদ গ্রহণ করতে পারবে। সেই থেকে 4 বছর হয়ে এলো চিকিৎসা চলছে। তিরু যথাসাধ্য চেষ্টা করছে, কিন্তু ইতিবাচক ফলাফল এখন অবধি ধরা ছোঁয়ার বাইরে। তবে আশা হারায়নি দুজন। একদিন না একদিন হয়তো বা তাদের কোল আলো করে কেউ আসবে। সকাল হতেই ওরা দুজন খাবার খেয়ে বেরিয়ে পড়ল। দেরি হয়ে গিয়েছে দুজনের ঘুম থেকে উঠতে। পথিমধ্যে তানহা তনু দুজনকে ভিডিও কলে নিজেদের আসার বার্তা জানিয়ে দিল। এয়ারপোর্টে এসে পৌঁছতেই ভেতরে প্রবেশ করার পূর্বে আশপাশ সূক্ষ্ম দৃষ্টিতে দেখে নিচ্ছিল তিরু। অরণ তাকে ডেকে হাত বাড়িয়ে বলল। তবে যাওয়া যাক, যেখানে আমাদের পথ চলা শুরু। অরণের বাড়িয়ে রাখা হাতে হাত রেখে তিরু শক্ত করে তার হাত আঁকড়ে ধরল অরণ।